নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় উঠে মিনামাসিকে দেখি আজকে দিনে ব্লগটা শুরু হলো। আজকে কিছুটা ঝাড়াই বাছাই চলছে এবং বুঝতে পারছি কালকেও সবজি না নিলেও চলবে। আজকে আমাদের যা রান্নাবান্না হচ্ছে সেটা এই মুহূর্তেই সিদ্ধান্ত হলো। ওই আর কি, ঝিঙে পোস্ত আলু ছাড়া। আলু দিলে আমার হাজবেন্ড মুখেই দেবে না। প্লাস একটুখানি স্যালাড করা হবে আর ভাজা হবে হচ্ছে উচ্ছে। আপাতত এইটুকুই ঠিক হলো। সাথে হবে হচ্ছে ডাল। গেল দিনের খানিকটা মাংস রয়েছে নিচে থেকে, আমার শ্বশুর মশাই বলে পাঠিয়েছেন আপনাদেরকে কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছ দেবেন। আর দুপুরের জন্য এই গেল দিনের শুধুটা নয়, সাথে করে একটু ডিমের ঝোলও হবে। আপাতত এই যে বিট, গাজর এবং শসা এগুলো বার করেছে হচ্ছে স্যালাড কাটবার জন্য। তো মোটামুটি রান্নাটা মন্দ হবে না, ভালোই হবে। তো অনেকক্ষণ পরে আবার এই সময়টাতে ক্যামেরা অন করছি। আকাশের অবস্থা শোচনীয়, কিন্তু আজকে আমাকে একটু মার্কেটে যেতেই হবে। তো যাই হোক, অনেকক্ষণ পরে কেন সেটা তো নিশ্চয়ই সামনে এসে আপনাদেরকে বলবোই। তো যাই হোক, এখন আপাতত ফুলগুলো তুলে নিই। ফুল মাঝখানে যেমন হচ্ছিলই না, এখন আবার কতটা হচ্ছে বটে। তবে আকাশ দেখে বেশ ভয়ই করছে। একেবারে আকাশ ভাঙা বৃষ্টি, মানে ভাসিয়ে নিয়ে যাওয়া না হলে আজকে আমাকে যেতেই হবে মার্কেটে, অর্থাৎ বিধান মার্কেটে। অনেক জিনিসপত্র দরকার। তো এখন আপাতত একটু পুজোটা করে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। নমস্কার বন্ধুরা, আজকে বিভিন্ন রকম ডামাডোলে আমার আজকে ব্লগ শুরু করতে হয়ে গেল বিকেল। ডামাডোলটি এই কারণে যে প্রথমত হচ্ছে আমি ডিক্লাটার করেছি জিনিসপত্র, মানে বাড়িঘর থেকে অনেক আবর্জনা বার করেছি। এগুলো ইয়েতে কি বলে, পর্দা থেকে বেরিয়েছে, মেশিনের কাছ থেকে এগুলো খুলে এসেছিল। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের জিনিসপত্র অনেক বাতিল করেছি, অনেক স্পেস খালি করেছি। আমি কার্টন জিনিসপত্র ফেলে দিয়েছি। আমার হাজব্যান্ডের একটা গুরুত্বপূর্ণ জিনিস তার মধ্যে চলে গেছিলো কিনা সেটা আমি নিশ্চিত ছিলাম না। আমি জানি যে আমি অতটাও মানে কাঁচা খোলা মানুষ নই যে আমি আমার হাজব্যান্ডের ওই জিনিস ফেলে দেবো। না দেখে তো কোনো কিছু ফেলেনি, কিন্তু তবুও জিনিসটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেহেতু একটা সন্দেহ এবং সম্ভাবনা দুটোই ছিল। আজকে পুরো বাড়ি উল্টোপাল্টা করে সেটাকে খোঁজা হলো। পরে বোঝা গেল স্থানান্তর ঘটেছে জিনিসটা, কিন্তু জিনিসটা রয়েছে। এবং সে কাজটা করতে করতে আমারও হেল্প করেছে অবশ্যই আমার হাজব্যান্ড এবং আমি দুজন মিলেই। এবং কাজটা এরকম যে এটা আমরা কারোর কোনো সাহায্য ছাড়াই করতে হবে, কারণ সব কিছু তো আমরা কর্মসহায়িকাদের উপর নির্ভর করতে পারি না, কিছু কিছু জিনিস থাকে সেরকম। আমার সকালটা ওভাবেই গেছে, খুব চিন্তার মধ্যে ছিলাম। এবং তারপর দেখা গেল যে না, জিনিসটা পাওয়া গেল। তো এই ইতিমধ্যে মামুনি চলে এসেছে, ঘরের কাজকর্ম করছে এবং আমার খোঁজাখুঁজির জন্য পুরো ঘরদোর ভুন্ডুল হয়ে গেছে। আমি সেগুলোকে গোটানোর আগেই হঠাৎ করে বাড়ি থেকে খবর এলো যে ওর মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, বমি করছে নাগারে, সেই জন্য ওকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে চলে গেল স্বাভাবিকভাবে। ও যেটুকু করেছে, কতটুকু করেনি সেটাও আমি বুঝতে পারছিলাম না শুরুর দিকটা। তারপরে যা হোক দেখলাম যে ঘরটা ঝাড় দিয়েছে, ঘরটা মোছেনি, বারান্দা ধোয়নি, আর অনেক কিছুই করেনি যেগুলো হয়তো অন্যদিন মানে এই অসুবিধা না থাকলে করতো ডেফিনেটলি। আরও গণ্ডগোল হয়ে গেছে যে নিচে আলপনাদি ও এসেছে, ওকে নিয়ে কিছু পুজোর ঝাড়াঝাড়ি করবার জন্য অনেক জিনিসপত্র নামিয়ে ফেলেছে। না ওরকমভাবে তোলা যাবে, মানে কাজটা কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে পুরো সিসিটিভির ভদ্রলোক আসার কথা। সব মিলিয়ে মিশিয়ে পুরো জট পাকিয়ে গিয়েছিল। এবং একটা সময় আমার খুব মনে হচ্ছিলো যে কী করে কী হবে না হবে। তারপর আমি ভেবে দেখলাম যে না, যখন যেটা করছি তখন সেটা একদিকে করা উচিত। মানে একটা কাজ, এই কাজটা আমি করছি, এই কাজটাতে আমি যদি সম্পূর্ণ মনোনিবেশ করি তাহলে আমি দেখছি কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। আলপনাদিকে বললাম তুমি অন্যদিকের কাজ সারো, তুমি রান্না সারো, বাবাকে খেতে দাও, তারপর আমি নিচে যাচ্ছি। ইতিমধ্যে আমার জিনিসটা পাওয়া গেল। আমার যেটুকু সে কারণে ভুন্ডুল হয়েছিল আবার সেগুলোকে আমি গোটালাম, গুটিয়ে জায়গা মতো রাখলাম। রাখার পর নিচে গেলাম এবং ঘন্টাখানেকের ওপর লাগলো আলপনাদের সাথে হাতে হাতে কাজগুলো করতে। এই করে আমার হয়ে গেছে আজকে অনেকটাই দেরি। আসলে ব্লগ করাই যেত তার মধ্যে, কিন্তু আমার ব্লগ করার কথা মনে ছিল না সত্যি। তো এখনও যেমন অনেক কাজ বাকি আছে, এখন মনে পড়েছে ব্লগটা করতে হবে, সেটাও একটা কারণ। প্লাস আজকে আমি যেহেতু দিনের বেলাটা এরকম হলো, সেহেতু আমি কালকে শরীর খারাপ না থাকলে কালকেই যেতাম, কিন্তু যেতে পারিনি। যা হোক, আজকে আমাকে একটু মার্কেটে যেতে হবে। কেন, কী বৃত্তান্ত সেটা বরং ভয়েস ওভারে বলবো, এটাকে পাবলিক করবো। মাঝখানের সময় আমি আলপনাদির কাছ থেকে 0.5 ঘন্টা চেয়ে নিয়ে এসে ভিডিওটা এডিট করেছিলাম। কালকে রাত্রে দৈব দুর্বিপাকে ভিডিওটাও আমার এডিট করা ছিল না। তো যাই হোক, সেসবগুলো মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে কাজ আমার সব মিটে গেছে। সামান্য কিছু বাকি আছে, সেটা খুব সহজেই আমার হয়ে যাবে। তো সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে পরে তারপরে আমি যাব মার্কেটে। চলুন তাহলে আপাতত বকেয়া যে সামান্য কিছু কাজ বাকি আছে সেগুলো বরং করে ফেলি। দিনের প্রায় শেষ প্রান্তে এসে ব্লগটাকে শুরু করে আমি যে 17-18 মিনিটে একটা ব্লগ দিতে পারছি, এ আমার পরম সৌভাগ্য।
যাই হোক, একটা দিন আমার বাদ গেল না। একটা সময় মনে হয়েছিল হয়তো আজকে দিন আমি ব্লগ করতেই পারবো না। তো এখন আপনারা যখন আমি কথা বলছিলাম তখন নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার যেখানে আমার হাতটা রাখা ছিল, অর্থাৎ গ্রিলের জায়গাটা পুরো সাদা হয়ে গেছে। সেই জায়গাটাতে বেশ কিছুদিন ধোয়া পড়ছে না, যদিও বৃষ্টি হচ্ছে, ছাঁটের বৃষ্টি হলে ধোয়া হচ্ছে, কিন্তু ওই যে ঘষে ধোয়া যেটাকে বলে, একেবারে রাস্তার উপরে ব্যালকনি তো বড্ড ধুলো পড়ে যায়। তো সেটা যেমন একটা করতে হচ্ছে, প্লাস গাছগুলোতে একটু জলও দিতে হচ্ছে। তাছাড়াও মামুনি আজকে কাপড়টা তো কেচে দিতে পারেনি, তা কাপড়টা কাচা হয়েছে, সেগুলো মেলা হয়নি। আর এখন যদি আমি কাপড় মেলে দিই সেটা ছাদে মেলার কোনো মানেই নেই, মানে এখন এই মুহূর্তে ছাদ থেকে কাপড় নিয়ে আসার সময় আর কি। তো কাজেই ওই বারান্দাটা ধুয়ে দিয়ে এরপর আমি স্ট্যান্ডে মেলে একবারে সেটাকে ঘরে নিয়ে যাব, কারণ বৃষ্টি তো এখন হচ্ছেই আর ছাঁটে ভিজবে। তো যাই হোক, এরপরে যেটা বলি সেটা হচ্ছে আমি যাচ্ছিলাম হচ্ছে মার্কেটে, যে জিনিসটা বলার মতো দরকার, দেখুন দরকার অনেক কিছুই, আমি জমাচ্ছিলাম একটা একটা করে দরকার, যে একবারে জমুক তারপরে না হয় যাব। তো টুকটাক করে অনেক জিনিসই জমেছে যেটা কিনতে হবে, কিন্তু যে জিনিসটার জন্য শুধু সে জিনিসটাই যদি কিনতে হতো তাহলে আমি শুধু একটা জিনিস কিনতেও যেতে পারতাম, সেটা হচ্ছে হাঁড়ি, অর্থাৎ ভাতের হাঁড়ি। আমার একটা হাঁড়ি রয়েছে বটে ওপরে, সেটা আমার মায়ের হাঁড়ি। মা যখন ফ্ল্যাটে থাকতেন তখন সেই হাঁড়িটা ব্যবহার করতেন, মা ওটা আমাকে ব্যবহার করতে বলে গেছিলেন আর কি। কিন্তু সেটা না অনেক বড়, জানেন তো। আর এই সময়টা যেমন আমি বেরোচ্ছি, নিচে আবার সিসিটিভির ভদ্রলোক দ্বিতীয়বার এসেছেন, প্রথম দফায় কাজটা কমপ্লিট হয়নি। আমার শ্বশুরমশাই আজকাল আর ওগুলো করতে পারেন না, করতে আমাকেই হয়, যার ফলে সেখানেও আমার খানিকটা সময় গেল। সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে। এই সময়টা আমি ছাতা নেব না বলে সিদ্ধান্ত নিলাম। মনে পড়েছে ছাতা নেওয়ার কথা, কিন্তু আমি ছাতা নিলে আমার খুব অসুবিধে হয়, একা হাতে এত বাজার করবো। তো যাই হোক, এই বাড়িতে দ্বিতীয় দফায় ভদ্রলোক এসে সমস্যাটা মিটিয়ে দিলেন। আমি বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেলাম, সেই টোটো নিয়েই যাচ্ছি হচ্ছে মার্কেটে। আচ্ছা, হাঁড়ির প্রসঙ্গটা এই জন্যই আসছে যে আমাদের তো দু রকমের ভাত হয়, লাল চালের ভাত আর সাদা চালের ভাত। তো হয় কি, অল্প অল্প খাওয়া হয়, তো মিনামাসি দুটো ছোট্ট ছোট্ট বাটিতে, আমারটা তো ওই এক ডালের বাটির ভাত হয়, সেটার জন্য একটা ছোট্ট কানা উঁচু বাটিতে রান্না করে ভাতটা, আর একটা বুম্বাদাটা টুকুরের জন্য যেটা ভাত সেটা একটু বড় বাটিতে রান্না করে। কিন্তু সেই বাটির ধারগুলো একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু ঢাকা দিয়ে ওটা উপর করা যায় জন্য মিনামাসি সেটাই ব্যবহার করে। আমি জানি না কেন আমার কয়েকদিন ধরে আমি বলছি আমি লাল চালের ভাত খাবো না, তুমি হাঁড়িতে ভাত রান্না করো মাসি, সবারটা একসাথে। অর্থাৎ আমি সাদা চালের ভাতই খাচ্ছিলাম কয়েকদিন, অথচ লাল চাল আমার রয়েছে, যেভাবে রান্না করছে মিনামাসি সেভাবে রান্না করাই যায়, ওই চাল খেতে আমার ভালোই লাগে, ওই ভাতটি খেতে। তাও আমি জানি না কেন আমি বারবার করে এই কথাটা বলছিলাম। তো তারপর একদম সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গে আমার এক সাবস্ক্রাইবার বোনের সাথে আমার মেসেঞ্জারে কিছু কথা হয়, যেটা যেদিন ভিডিওটা দেখছেন তার ঠিক আগের দিনের ঘটনা। দুপুরবেলা আমার সাথে কথা হয় এবং সে বলে তার শাশুড়ি মা এবং দিদি শাশুড়ি মা চিরকাল একটা জিনিস খুব দৃঢ়ভাবে জানিয়েছে, তোমরা যেমন করে সংসার করো না কেন ভাত কিন্তু সবসময় করবে হাঁড়িতে। এবং বাড়িতে আরো কিছু মানে রান্নাঘরের নিয়ম আছে, কিন্তু তার মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে প্লিজ ভাত কিন্তু করবে হাঁড়িতে। সবার জন্য তো সবসময় সম্ভব হয় না। আমি তো দোতলায় যখন হাঁড়িটা আলাদা হলো আমাদের, আমি গামলায় ভাত করতাম, কিন্তু তখন আমার এটা মনে আছে মা আমাকে বারে বারে বলতেন হাঁড়ি ব্যবহার করো, হাঁড়ি ব্যবহার করো, ভাত কিন্তু হাঁড়িতে ব্যবহার করো। তো এখন কি হয়েছে, আমি ওই হাঁড়ির ব্যাপারটা তখন অতটাও সিরিয়াসলি না নিলে আমার তারপর যেন মনে হলো যে আমি এটা আরো একজনের কাছ থেকে শুনেছিলাম। আমি নিচে গেলাম আমার শ্বশুর মশাইয়ের কাছে জানতে যে আচ্ছা এই হাঁড়ির ব্যাপারটা আপনি কিছু জানেন। তখন আমি শুনলাম আমার ঠাকুমা শাশুড়ি এবং আমার দিদিমা শাশুড়ি তারা দুজনেই এই একই কথা নাকি বলতেন, সেটা হচ্ছে ভাত রান্না হবে হাঁড়িতে, নিচের হাঁড়িটাও ওরা ব্যবহার করে না। আমার শ্বশুরমশাই এটা আলপনা দিকে নাকি বলতে ভুলে গেছেন, কিন্তু এটা ঘটনা। আমার শাশুড়ি মা কিন্তু যতদিন জীবিত ছিলেন ভাত রান্না হতো হাঁড়িতে, অর্থাৎ নিচের জন্য একটা ছোটখাটো, কারণ নিচেও তো একদম একটুখানি রান্না হয়, ওই হাঁড়িতে পোষায় না। তাই জন্য আমি কি করলাম, আমি হাঁড়ি কিনলাম দুটো, সাথে সাথে আরো অনেক জিনিসপত্রও কেনা হলো। তার মধ্যে রয়েছে দুটো হাওয়াই ছটি। আমার একটা ছটি ছিঁড়ে গেছিল কদিন আগে, একটা কিনেছিলাম সেটা খুব একটা ভালো কেনা হয়নি, আর একটি ছিল সেটাও ছিঁড়ে গেছে, সেটাও যেমন একটা ব্যাপার। তোমার মা বলে দিয়েছে যে ঠাকুরের আসনের জন্য ছিট কাপড় কিনো, কিন্তু সেটা কিনতে পারিনি, গোপালের জামাও কিনতে পারিনি। গুলাবাড়ি দরকার ছিল, মানে ওই গোলাপ জল আমার মেয়ে বলে দিয়েছিল সেটা।
প্লাস আরো ওই কিছু গ্রসারি জিনিসপত্র, মানে এই পাপড় শেষ হয়ে গেছে, সাবু পাপড়টা মনটা খুব ভালোবাসে খেতে, এটা চা দিয়ে দিলে ভালো ভালো খায় আর কি। খাওয়া কমিয়ে দিয়েছে তো এত, মানে যেগুলো ভালোবাসে আনতেই হয়। একটু দারচিনি কমে গেছে বাড়িতে, ওই গরম মশলার জন্য লাগবে। এই সমস্ত টুকিটাকি জিনিসপত্র কেনার পর বৃষ্টিটা নেমে গেল, যার ফলে ছিট কাপড় এবং ওই আরো কয়েকটা জিনিসপত্র কেনা হলো না। তো এইখানটাতে আবার রিক্সায় চড়ে গেলাম। এই সময়টাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু চিলড্রেন্স পার্কের কাছে এসে দেখলাম বৃষ্টি ভয়ঙ্কর। ভদ্র কিন্তু বারবার বলছিলেন যে দিদি আপনাকে কি এখানে আমি পর্দাটা টাঙিয়ে দেবো? তো আমি বললাম যে না, আমার মাঝখানে কদিন খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু মাথা তো ভিজছে না, তাহলে পাটা ভিজছে ভিজুক, আর সমস্ত জিনিসপত্র তো প্লাস্টিকে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। তো কিন্তু আবার হাতিমোড় আসতে আসতে দেখলাম বৃষ্টি হয়নি। চিলড্রেন্স পার্ক থেকে আমাদের হাতিমোড়ের দূরত্ব কিন্তু সামান্য, কিন্তু সেখানে দেখলাম যে বৃষ্টি নেই। আর আমাদের বাড়ির রাস্তায় ঢুকতে ঢুকতে তো হাসি পেয়ে গেল। লোকে বললাম দেখুন দাদা কি অবস্থা, এক ফোঁটাও বৃষ্টি নেই। আমি বাড়িতে ঢুকলাম, তারপর বৃষ্টি হলো। এই সময়টা দেখতে পাচ্ছেন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে কিছু সংসারের নিয়ম থাকে, হ্যাঁ, আমরা সেটা মানি না বা অনেক সময় মানা সম্ভব হয়ে ওঠে না, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু সামান্য সামান্য নিয়ম, খুব ছোট ছোট ব্যাপার, সেগুলো মানলে কিন্তু সংসারের মঙ্গলই হয়। আমি জানি না কেন আমার অবচেতন এইটা বলছিল যে আমি হাঁড়ি ছাড়া রান্না করব না। এটার সাথে আমি জানি না আমার এই বোনটার সাথে কথা বলার সাথে কি সংযোগ, কিন্তু এটা ঘটনা। আমি কিছুদিন হলো হাঁড়ি ছাড়া ভাত রান্না করতে দিচ্ছিলাম না, কোনো কিচ্ছু না জেনে। আশ্চর্য ব্যাপার, তার মধ্যেই এই ব্যাপারটা হলো এবং আমি সেই বোনটার কাছ থেকে জানতে পারলাম যে ভাত রান্না সবসময়ই হাঁড়িতে করতে হয়, অন্তত বাঙালি বাড়িতে তো বটেই। তো যাই হোক, আপাতত কারোর কাছে এটা সুসংস্কার, কারোর কাছে একটা কুসংস্কার। আমি মনে করি এটা মোটেই কিছু নয়। একটা বাসনে খুব একটা কিছু যে হেরফের হয়, অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, কিন্তু আমি এটা মনে করি কিছু ব্যাপার থাকে, সেগুলো যুক্তিতর্কের মধ্যে আমি কখনোই যাব না। আর আমি এটা মেনে চলবো এরপর থেকে। আমি যখনই রান্না করব, আমি ভাত হাঁড়িতেই রান্না করব। তা নইলে ভাত হবে না, প্রয়োজনে রুটি হবে, কিন্তু ভাত যদি রান্না হয় এই বাড়িতে এবার থেকে, তাহলে খাওয়া যখন কমে গেছে এই ছোট্ট ছোট্ট হাঁড়িতেই হবে, কিন্তু ভাত আমাদের বাড়িতে এরপর থেকে হাঁড়ি ছাড়া হবে না। দেখো কাণ্ড দাদা, ওখানে কি বৃষ্টি, এখানে কটকট করছে চুপ না। আমি জন্যই বললাম যে দিতে হবে না। যে আমি ঘরে ঢুকলাম, তো এইবারেতে বৃষ্টিটা শুরু হলো। ওখানে এত বড় বড় বৃষ্টির ফোঁটা, আর এখানে কোনো কিচ্ছু নেই, এখন শুরু হলো। Thank you so much. কালারটা একটু দেখো। সুন্দর সুন্দর। ভেতরে কি? ও ভেতরে পেনও আছে। ও পেনটা আমার দরকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। বোতলটাও দরকার ছিল। দেখি সিস্টেম দেখি। ও পেনটা তুমি কিনবি? না, থ্যাংক ইউ সো মাচ। তবে যদি কালকে নিয়ে যাবো। কন্যার জন্য এই জলের বোতলখানাও কিনে এনেছি, দুখানা হাঁড়ি কিনেছি অ্যালুমিনিয়ামের। স্টিলের দেখাচ্ছিল, স্টিলের দামটা অনেক বেশি। তাছাড়া আমাদের চিরকালই বাড়িতে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই ভাত রান্না হয়েছে। আমার এই সাদা সাদা দেখতে বড্ড ভালো লাগে। তো যাই হোক, কেনা হয়েছে। আর মেয়ে ওই জলের বোতলটা ভুলে গেছে স্কুল থেকে আনতে, পরে আর গিয়ে পায়নি, তো সেই জন্য একটা বোতলের দরকার ছিল। আর এই যে এই দুটো চটি কেনা হলো। তো রাত্রেবেলায় রান্নাঘর মোটামুটি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম, আর বৃষ্টিটা হয়েছে তাই, না হলে কেনাকাটাটা সম্পূর্ণ হতো হয়তো বা। তা আমাকে হয়তো একবারে যেতে হবে, কারণ যে দুটো জিনিস, যে তিনটে জিনিস কেনা হলো না, সেগুলো তিনটেও যথেষ্ট জরুরি। মাথায় তখন বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছিল, তাই তড়িঘড়ি করে চলে এলাম। জ্ঞানপাপী মানুষ, ছাতা নিয়ে যায়নি, তো কি আর করা যাবে। বেরোনোর সময় মনে হলো, কিন্তু আসলে কি ওই এক হাতে বাজার করা, এক হাতে জিনিসপত্র ধরা, ছাতা ধরা, ব্লক করা, সব মিলিয়ে মিশিয়ে না হয় না, তাই জন্য যাই হোক ঠিক আছে, যাবো আর একদিন, না হয় কি করা যাবে। তো এখন এই সিঙ্কটা মেজে নিচ্ছি নুন দিয়ে। সামান্য একটু নুন আপনাদের দেখালাম বটে, কিন্তু আসলে কিন্তু নুন আরো বেশি ছিল। আমি ওই নর্দমাটাতে প্রথমে 1 দলা নুন দিয়ে দিয়েছি, তারপর এটা ওই সিঙ্কটা মাজার জন্য। আর এটা হচ্ছে
আমার রাত্রিকালীন দাঁত মাজা, নুন হলুদ আর পেস্ট একসাথে দিয়ে তারপর হাতটাকে করে দিয়েছি একেবারে হলদে, কারণ ওই নুন হলুদটাকে পেস্টের সাথে মাখিয়েছি তো, আর হলুদটা এবারে যে এত কড়া আনা হয়েছে। তারপরে এই ঘরে এলাম, টায়ার্ড লাগছে, এক ফোঁটা ইচ্ছা করছে না এই জিনিসপত্রগুলো গোছাই, কিন্তু ভাবলাম পর্বত ডিঙোবো কি ডিঙোবো না। তারপর মনে হলো না, ডিঙিয়েই ফেলি, দেখাই যাক না কত কষ্ট হয়। তারপর ডিঙিয়ে ফেললাম, দেখুন দেখি কি চমৎকার হয়ে গেল। আর কাজটা করে যে আজকে এত আনন্দ হচ্ছে কি বলবো, ডিঙিয়ে ফেলেছি পর্বত, বুঝলেন কি না, তাই এত আনন্দ। এখনো গোপালকে শয়ন দিইনি, সবাই শুয়ে পড়েছে, কালকে আমি স্কুল পরে কলেজ, আর প্রচন্ড ঘুম পাচ্ছে। এতক্ষণ ধরে একটা ভিডিও দেখলাম, প্রায় মিনিট 27 মিনিটের ভিডিও, হ্যাঁ একটা ছোট ওই শর্ট ফিল্ম টাইপের দেখলাম, ভালোই লাগলো দেখতে। তারপরে এখন ওটা শেষ হলো, আর মনে হচ্ছে আর উঠে গিয়ে গোপালকেও শয়ন দিতে পারবো না, কোথায় আমি পোশাকটা ছেড়ে শুতেও পারবো না, মানে গোপালকে শয়ন দিতে গেলে পোশাক ছাড়তেই হবে, খুব ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকের ব্লগ শেষ না করলে ওই খাপ ছাড়া ছেঁড়া ছেঁড়া ব্লগ একদম ভালো লাগে না, যার ফলে ব্লগটা এন্ড করতেই এলাম। তো চলুন বন্ধুরা, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আকাশে আবার গুড় করে মেঘ ডাকছে, কালকে উঠতে হবে সকাল সকাল, বাচ্চার স্কুল, হাজবেন্ডের কলেজ, একটু হেনা বেজাতে হতো, কিন্তু আমার আর শরীরের ক্ষমতা নেই, কিছু করতে পারবো না। চলুন বন্ধুরা, আজকে অনেক বেলাতে ব্লগ শুরু করে যে একটা ব্লগ কমপ্লিট করতে পারছি, তুলনামূলক ছোট ব্লগ অবধারিত সেটা হবেই, সেটাই আমার বিশাল বড় ভাগ্যি। তো আর কি বলবো, একজন দেখলাম আমাকে বলেছেন ইয়েতে ইনস্টাগ্রামেতে যে আগের দিনের ব্লগে আমার না করাই উচিত ছিল, বিশেষ কাউকে একজন সাপোর্ট করা, সেটা না করা উচিত ছিল। কারণটা তিনি যেগুলো বলেছেন অস্বীকার খুব একটা আমি করছি না, কিন্তু যেটা সেই একটা মানুষ তো মানুষের পাশে খুব একটা হিসেব করে দাঁড়ায় এমন তো নয়। আর আমার এত দূর থেকে যেটুকু করা সম্ভব, তিনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি করতে পারবো, কিন্তু তিনি যদি যোগাযোগ না করেন, আমি আমার ভিডিওর মাধ্যমে তাকে বলেছি যে আমি তাকে এই মরাল সাপোর্টটা দিচ্ছি, আমি তার পাশে আছি অন্তত, যে তিনি যেটা করছেন তিনি ভুল কিচ্ছু করছেন না, অনেকদিন আগেই এটা করা উচিত ছিল। হ্যাঁ, যে কথাগুলো আমাকে আমার সেই সাবস্ক্রাইবার বোনটি বলেছেন সেগুলোকে আমি অস্বীকারও করছি না, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে অত হিসেব করে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয় না, উচিতও নয়। অনেক কিছুই আমরা অনেক সময় করা উচিত, সেটা অনেক সময় করে উঠতে পারি না, বা অনেক সময় সাহস করে আমরা সেটা করে ফেলিও। ধরে নিন কালকের ভিডিওটা আমার সেরকমই একটা ছিল, এবং আমার তাতে কোনো আত্মগ্লানি নেই, আমি যেটা করেছি সেটা আমার মনে হয়েছে আমি ঠিকই করেছি। তো আপাতত এইটুকুই, কালকের দিনের জন্য নতুন করে তৈরি হতে হবে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে, সেই জন্য আমার ঘুমটা খুব জরুরি। এখন আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি পোশাক ছেড়ে গোপালকে শয়ন দিয়ে ঝটাপট শুয়ে পড়বো, আর পারছি না আসলে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।